আকাশটা ধূসর রঙে ছেয়ে আছে। হালকা হালকা বৃষ্টি ভেজা ঠান্ডা বাতাস বইছে। চারপাশটা বেশি স্তব্ধ হয়ে আছে। সবটা কেমন চুপচাপ। অনিমা অনেকটা মনমরা হয়ে জানালার সাথে হেলান দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আজ বাইরের প্রকৃতির সাথে ওর মনে অবস্থাও মিলে গেছে। এখন ও পুরোপুরি সুস্থ আছে। শরীরের ব্যথাটাও সেরে গেছে, তার সাথে ক্ষতগুলোও শুকিয়ে গেছে। কিন্তু মনে নতুন ক্ষত সৃষ্টি হয়েছে। আদ্রিয়ানের জন্যে মনের মধ্যে যেই ভরসার জায়গা খুঁজে পেয়েছিল সেটা আর নেই। ও বুঝে গেছে সব ছেলেই একরকম হয়, সবাই সুযোগ সন্ধানী হয়। এই ধারণাটা আবারও জেকে বসেছে ওর মনে। সেদিন আদ্রিয়ান অনিমার এতটা কাছে আসাতে নিজেকে সামলাতে পারেনি ও। নিজের জ্ঞানে ছিল না সেই মুহূর্তে। অনিমার চুলে নাক ডুবিয়ে ঘ্রাণ নিতে নিতে নিজের অজান্তেই অনিমার কাঁধে মুখ গুজে দিয়েছিল, আরও কাছে টেনে নিয়েছিল ওকে। আদ্রিয়ানের এমন আচমকা স্পর্শে কেঁপে উঠেছিল ও। এটার জন্যে মোটেও তৈরি ছিল না। মেনে নিতে পারেনি আদ্রিয়ানের এরকম স্পর্শ। কিছুক্ষণ আগেও যেই লোকটার প্রতি মনে শ্রদ্ধা ছিল, এখন তার কাছেই অসুরক্ষিত আর অস্বস্তি লাগছে। কষ্টে চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল সঙ্গে সঙ্গে। তাই ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল আদ্রিয়ানকে। অনিমার ধাক্কায় আদ্রিয়ানেরও হুঁশ এসছিল। ও বুঝতে পারছিল যে কি করেছে। তাই অনিমাকে কিছু বলার আগেই অনিমা হাতের ইশারায় থামিয়ে দিয়েছিল আদ্রিয়ানকে। দৌড়ে ওই রুম থেকে বেরিয়ে গিয়ে পাশের রুমে দরজাটা আটকে দেয়াল ঘেঁষে বসে প্রচণ্ড কেঁদেছিল ও। এতটা অসহায় কেন ও? ওর কেন নিজের কোনো জায়গা নেই, যেখানে ও নির্ভয়ে কোনো সংকোচ ছাড়াই স্বাধীনভাবে থাকতে পারে? ওর জীবনটা এমন কেন? সেদিন থেকেই অনিমার রুমটা আলাদা। আদ্রিয়ান ও খুব একটা ওর সামনে আসেনি এই দুদিন। ওর ঔষধ, খাবার আরও প্রয়োজনীয় সবকিছু সার্ভেন্টই দিয়ে গেছে। এসব ভাবতে ভাবতে নিজের ওপরই একটা তাচ্ছিল্যের হাসি দিল ও। মুখোশগুলো হয়তো এমনই হয়, খুব দ্রুতই খসে পড়ে যায় মুখ থেকে। আদ্রিয়ানকে নিয়ে সবসময় খুব ভয় থাকে ও। কিন্তু ওর তো কিছুই করার নেই, বাধ্য হয়ে এখানেই থাকতে হচ্ছে। এসব ভাবতে ভাবতে কারো কাশির আওয়াজে চমকে তাকালো অনিমা। তাকিয়ে দেখে আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। অনিমা ভীত দৃষ্টিতে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান একটু এগিয়ে আসতেই অনেকটা গুটিয়ে বসল অনিমা। সাথে সাথে আদ্রিয়ানের থেকে চোখ সরিয়ে বাইরে তাকিয়ে রইল। আদ্রিয়ান এগিয়ে গিয়ে অনিমার কাঁধে হাত রাখতেই অনিমা এক প্রকার ঝাড়া দিয়ে হাত সরিয়ে দ্রুত উঠে খানিকটা দূরে সরে দাঁড়াল। শরীর মৃদু কাঁপছে ওর। আদ্রিয়ানের এবার মেজাজটা খারাপ হল। কতক্ষণ সহ্য হয় এসব? ও রেগে পাশে রাখা ফ্লাওয়ার ভাসটা প্রচণ্ড জোরে ফ্লোরে ছুঁড়ে মারল। আচমকা এমন ঘটনায় ভয়ে দোকানে হাত দিয়ে এক প্রকার লাফিয়ে উঠল অনিমা। চোখ খিচে বন্ধ করে দোকানে হাত রেখে দেয়ালের সাথে ঘেঁষে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান রাগী দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে হনহনে পায়ে বেরিয়ে গেল রুম থেকে। অনিমা দেয়াল ঘেঁষে ওখানেই বসে পড়ল। কান্নাও আসছে না এই মুহূর্তে, কিন্তু বুকের মধ্যে ভীষণ ভার হয়ে আছে। কাঁদতে ইচ্ছে করছে, ভীষণ কাঁদতে ইচ্ছে করছে। সোফায় বসে ওর নেক্সট গানটার লিরিক্স দেখে নিচ্ছে আদ্রিয়ান, কিন্তু মন বসাতে পারছে না ঠিকভাবে। মন মেজাজ খুব ভীষণ খারাপ হয়ে আছে ওর। এই দুদিন যাবৎ অনিমা প্রচণ্ড রকমভাবে ইগনোর করেছে ওকে। ওকে দেখলেই ভয় পেয়ে যায়, নিজেকে গুটিয়ে নেয়, যেটা এই মুহূর্তে প্রচণ্ড বিরক্তি লাগছে ওর। কিভাবে কি মেয়েটা? সবকিছুর তো একটা সীমা থাকে। ওকে দেখে কি রেপিস্ট মনে হয়? ও এরকম বাজে কোনো ইচ্ছে থাকলে মেয়েটা এখনো সুরক্ষিত থাকত। কিন্তু ওকে দেখলেই অনিমা এখন বিহেভ করে যেন একটা হিংস্র জন্তুর সামনে দাঁড়িয়ে আছে। কি করেছে কি ও?
কিছুক্ষণ আগে ওর মামার সাথে কথা হয়েছে ওর। মামার কথা ভাবতেই হঠাৎ করে রিকের কথা মনে পড়ল। অনেকদিন হলো কথা হয় না। লম্বা একটা শ্বাস ফেলে রিকের নম্বরে ডায়াল করল। বেশ অনেকক্ষণ বাজার পর ফোন রিসিভ করল রিক। আসলে ব্যালকনিতে দাঁড়িয়ে ছিল ও। স্নিগ্ধার সাথে কথা হয়েছিল। স্নিগ্ধাও একই কথা বলেছে যে অনিমা ওর সাথে কথা বলতে চাইছে না। ও আর ফোর্স করেনি, যা কথা বলার ওর সাথে বাড়িতে ফিরেই বলবে। জানতে চাইবে এরকম বাচ্চামোর কারণটা কি, কি করেছেটা কি ও। এখন ওর মনে হচ্ছে ওর বাবা আর মামা ঠিকই বলে অনেক বেশি ছাড় দিয়ে ফেলছে মেয়েটাকে, সেই জন্যেই সাপের 5 পা দেখেছে। এসব কথা ভাবতে ভাবতেই ফোন বাজার আওয়াজ পেয়ে ভেতরে চলে এলো। ফোন হাতে নিয়ে স্ক্রিনে আদ্রিয়ানের নামটা দেখে একটু হাসল, এরপর রিসিভ করে বলল, আরিফ বাস। রকস্টার বাবুর হঠাৎ আমাকে মনে পড়ার কারণ? আদ্রিয়ান বলল, ডক্টর সাহেব তো আমাকে রোজ মনে করে। রাইট, আচ্ছা মানলাম। কেমন আছিস সেটা বল। চলে যাচ্ছে। আসবি কবে? নেক্সট মান্থেই আসার কথা ছিল, কিন্তু এখন একটু আটকে গেছি, আরও কয়েকটা দিন থাকা লাগবে। তোর নীলপরীর কি খবর? ওটা আমার নীলপরী। আরে ভাই, তোরই বলেছি। রিক মুখ খানিকটা ছোট করে বলল, কথা হয় না 1 সপ্তাহ যাবৎ। আদ্রিয়ান চরমভাবে অবাক হয়ে বলল, বাপরে, তুই এখনো বেঁচে আছিস? রিক বিরক্ত হয়ে বলল, মজা নিস না তো, ভালো লাগছে না। আদ্রিয়ান খানিকটা হাসল। কিছুক্ষণ হাসার পর বলল, সত্যি ভাই, তোর মতো রুড টাইপ মানুষও যে কারো প্রেমে এতটা পাগল হতে পারে বিশ্বাস হচ্ছে না। মেয়েটাকে দেখার ইচ্ছে তো দিন দিন বেড়েই যাচ্ছে। একটা ছবিও তো দিতে পারিস। উমহুম, রিস্ক নিতে পারবো না ভাই। যদি প্রেমে পড়ে যাস, তোর সাথে অন্তত ফাইট করার শখ নেই আমার, তাও আবার নীলপরীকে নিয়ে। তোকে তো টেনে ওই বাড়ি নিতে পারবো না হয়তো, তাই আমাদের বিয়ের সময় দেখে নিস। আচ্ছা আগে আয়। খালা, খালু, জাবিন কেমন আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। আচ্ছা রাখছি তাহলে, পরে কথা হবে। রাখছি। রিক ফোনটা রেখে লম্বা শ্বাস ফেলে আকাশের দিকে তাকালো রিক। এখানে থাকতে আর ভালো লাগছে না ওর। একটুও ভালো লাগছে না। দেশে গিয়েই হসপিটাল জয়েন করবে। আর তারপরেই তো অনিমার সাথে ওর বিয়ে হবে। দিনগুলো কাটছে না কেন? প্রতিটা সেকেন্ড যেন ও টেনে টেনে পার করাচ্ছে। আজ গানের রেকর্ডিং শেষ করতে বেশ রাত হয়ে গেছে। আদিব আর আশিসকে বিদায় দিয়ে আদ্রিয়ান আর অভ্র এখন আদ্রিয়ানের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। অভ্র ফ্রন্ট সিটে বসে আছে, ড্রাইভার ড্রাইভ করছে। আদ্রিয়ান পেছনের সিটে বসে ফোন স্ক্রোল করছে। আকাশ হালকা হালকা গুরুম গুরুম শব্দ হচ্ছে। আজ রাতে যে আবার জোরে বৃষ্টি হবে বোঝাই যাচ্ছে। অভ্র পেছনে ঘুরে একবার আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, স্যার ম্যাম কেমন আছে? আদ্রিয়ান স্বাভাবিক ভঙ্গিতে বলল, কোনো ম্যাম? রিক বেশ অবাক হল। কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, অনিমা ম্যাম? আমি তোমার ম্যামের বডিগার্ড নই অভ্র, যে সারাদিন সে কেমন আছে সেটার খেয়াল রাখব। আমার যেটুকু ডিউটি ছিল করেছি, এবার ভালো থাকার দায়িত্ব তার। এতদিন অসুস্থ ছিল তাই সাথে থাকতে হয়েছে, এখন তো আর তা নয়। অভ্র অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আদ্রিয়ানের সেসবে কোনো মাথা ব্যথা নেই, ও ওর মতো আছে। অনেকটা সময় ইতস্তত করে অভ্র বলল, স্যার আপনার কি ম্যামের ঝগড়া হয়েছে? আদ্রিয়ান বিরক্ত হয়ে অভ্রদিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, তোমার ম্যাম কি আমার বউ লাগে না গার্লফ্রেন্ড লাগে যে ঝগড়া হবে?
আদ্রিয়ানের ধমক খেয়ে অভ্র একদম ভদ্র ছেলের মতো শান্ত হয়ে বসে রইল। আদ্রিয়ানও আর কিছুই বলল না। অভ্র বাড়ির সামনে অভ্র নেমে গেল। আর তার আধ ঘন্টা পর আদ্রিয়ান ওর বাড়িতে। বাড়িতে ঢুকে সবার আগে নিজের রুমে গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল ও। বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছে, মাথাটাও হালকা ধরেছে। ডিনার করার কোনো ইচ্ছা নেই। এই মুহূর্তে একটু কফি হলে ভালো হতো। হঠাৎ করেই অনিমার কথা মনে পড়ল। কি করছে এখন? খেয়েছে? যা খুশি করুক, ওর তাতে কি? এসব ভেবে কিচেনের দিকে নিজেই গেল কফি বানাতে। এই মুহূর্তে সার্ভেন্টদের বিরক্ত করার ইচ্ছা নেই ওর। অনিমা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, কিন্তু শীত শীত করছে বাইরের ঠান্ডা হাওয়ায়, তাই ঘুমের ঘোরেই কুকড়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ করেই শরীরে উষ্ণতা অনুভব করতেই হুট করেই ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে দেখল আদ্রিয়ান ওর দিকে ঝুঁকে আছে। এমনিতেই হঠাৎ ঘুম ভেঙেছে, আর আদ্রিয়ানকে নিয়ে ওর মনে এমনিতেই ভয়ের সৃষ্টি হয়েছিল। তাই দ্বিতীয়বারের মতো আদ্রিয়ানকে ধাক্কা দিল ও, যাতে আদ্রিয়ান একটু দূরে সরে গেল। আদ্রিয়ান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে অনিমার দিকে। অনিমার এবার প্রচণ্ড রাগ হল। ভেতরের সব চাপা কষ্ট রাগ হয়ে বেরিয়ে এলো। ও হাঁফানো কণ্ঠে বলল, দেখুন, এটা ঠিক যে আমি আপনার আশ্রয় আছি, তাই বলে আপনি আমার সাথে এরকম করতে পারেন না। একটা মেয়ে অসহায় হয়ে আপনার কাছে আছে বলে আপনি এভাবে সুযোগ নেবেন? আপনি হুটহাট আমাকে এভাবে টাচ করবেন না। আদ্রিয়ান সব ধৈর্যের সীমা এবার পেরিয়ে গেল। এতদিন অসুস্থ ছিল তাই সহ্য করেছে, কিন্তু এখন আর সহ্য করা যাচ্ছে না। ও অনিমার হাত চেপে ধরে টেনে নামালো বিছানা থেকে। এক টানে নিজের কাছে এনে দাঁতে দাঁত চেপে বলল, তোমার সুযোগ নেওয়ার বা তোমাকে টাচ করার ইচ্ছা যদি আমার থাকত, তাহলে সেটা করতে আমাকে তোমার ঘুমের বা নিজে থেকে কাছে আসার সুযোগ নিতে হতো না। আমি চাইলে তোমার সাথে তোমার পূর্ণ সজ্ঞানে যা ইচ্ছা করতে পারি। আর তুমি আটকানো তো দূর নড়তেও পারবে না। অনিমা মাথা নিচু করে আছে, ঠোঁট ভেঙে আসছে ওর, যে কোনো মুহূর্তে কান্না করে দেবে। আদ্রিয়ান অনিমাকে আরেকটু কাছে টেনে বলল, আর আসব না তো কি করব বলো? বাড়িতে একটা পরপুরুষ থাকার পরেও এভাবে দরজা খুলে রেখে পোশাক এলোমেলো করে ঘুমিয়েছিলে কেন? নিশ্চয়ই আমাকে অ্যাট্রাক্ট করার জন্যে। তুমি চাইছিলে আমি তোমার কাছে আসি, রাইট? আর সেদিন নিজেই আমাকে জড়িয়ে ধরেছিলে, কারণ নিশ্চয়ই তুমি চাইছিলে আমি তোমার সাথে কিছু একটা করি। তাহলে এখন আমার দোষ কেন দিচ্ছ? একটা ছেলেকে তুমি যদি নানাভাবে সিডিউস করার চেষ্টা করতে থাকো, সে তো তোমার কাছে আসবেই। অনিমা এবার অবাক দৃষ্টিতে তাকালো আদ্রিয়ানের দিকে। চোখ দিয়ে জমে থাকা অশ্রুগুলো গড়িয়ে পড়ল। ওর ঠোঁট দুটোও ভীষণ কাঁপছে। লোকটা এত জঘন্য কেন? এরকম নোংরা কথা কেন বলছে ওকে? অনিমাকে কাঁদতে দেখে আদ্রিয়ান ধমক দিয়ে বলল, এই একদম চুপ। সত্যি কথা শুনতে খারাপ লাগছে তাই না? আচ্ছা এবার বলো তো, ওই জায়গায় কেউ তোমাকে নিয়ে গিয়েছিল নাকি নিজের ইচ্ছাতেই ছিলে? হুম। অনিমা এবার প্রচণ্ড কান্না পাচ্ছে। এর আগে কখনো কেউ ওর চরিত্র নিয়ে কথা বলেনি, কিন্তু এই লোকটা কতটা চেনে ওকে যে এভাবে বলছে? ফুপিয়ে কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলল, আপনি খুব খারাপ একটা লোক, বাজে একটা লোক। থাকতে দিচ্ছেন বলে যা খুশি বলবেন। থাকবো না আমি আপনার এই বাড়িতে, চলে যাব আমি। আদ্রিয়ানের মেজাজ এতে আরো বেশি খারাপ হল। রাগে এবার সারা গা কাঁপছে ওর। ও রাগে গজগজ করে বলল, আচ্ছা, চলে যাবে? ভালো তো, আমি শুধু শুধু এসব উটকো বোঝা নিজের ঘাড়ে কেন নিতে যাব?
শুভ কাজে দেরি কেন? চলো এক্ষুনি বের হও। অনিমা হতভম্ব হয়ে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। এই রাতের বেলা চলে যেতে বলছে ওকে? আদ্রিয়ান জোরে বলল। কি হলো, যাও। অনিমা মাথা নিচু করে বলল, কাল সকাল অবধি। ও কথাটা শেষ করার আগেই আদ্রিয়ান বলে উঠল, নো, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে এলাও করব না তোমাকে। অনিমা শুধু ছলছল চোখে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। ও কি করবে বুঝতে পারছে না। আদ্রিয়ান বলল, আচ্ছা চল, আমি সাহায্য করছি, বলে অনিমার হাত ধরে টেনে নিয়ে যেতে শুরু করল। অনিমা অবাক আর অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান অনিমাকে মেইন ডোরের সামনে এনে দরজা খুলে গিয়ে বলল, বের হও। অনিমা একই জায়গায় দাঁড়িয়ে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। মানুষটা কি এতটাই নির্দয়? কই, এতদিন তো ওর এরকম মনে হয়নি। চেঁচামেচিতে সার্ভেন্টরাও উঠে গেছে। সবাই আড়াল থেকে দেখছে। অনিমার জন্যে মাও হচ্ছে ওদের। এতদিনে মায়া পড়ে গেছে মেয়েটার ওপর। কিন্তু আদ্রিয়ানকে তো কিছু বলতেও পারবে না। আদ্রিয়ান রাগী গলায় বলল, আই সেইড গেট আউট ফ্রম মাই হাউস। অনিমা এখনো দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান এবার ঘর কাঁপানো আওয়াজ করে বলল, আউট। অনিমা কেঁপে উঠল। ভয় গুটি গুটি পায়ে বাইরে বেরিয়ে গেল। আদ্রিয়ান সাথে সাথেই সোজা অনিমার মুখের ওপর দরজা বন্ধ করে দিল। অনিমা অসহায়ভাবে দাঁড়িয়ে রইল ওখানে। বাইরে পরিবেশ, আকাশের অবস্থা বলছে রাতে জোরে বৃষ্টি নামবে, ঝড়ও হতে পারে। কোথায় যাবে এখন ও? কার কাছে যাবে? আদ্রিয়ান দরজাটা বন্ধ করার পরপরই অনিমা আবার কেঁদে দিল। খুব ভয় লাগছে ওর, কারণ আকাশে একটু পরপর মৃদু গ্রুম শব্দ আর আলোর ঝলকানি দেখা দিচ্ছে। ও কাঁদতে কাঁদতে দরজার সামনের সিঁড়ির ওপর বসে পড়ল। বেশ অনেকটা সময় ওখানেই বসে রইল। ওর মনের কোথায় আশা ছিল যে একটু পর আদ্রিয়ান ঠিক এসে দরজা খুলে দেবে, কিন্তু সেটা আদ্রিয়ান করল না। অনিমার মনে এবার একটু জেদ চেপে গেল। ও ছোটবেলা থেকেই ভীষণ জেদি। আর সবাই বলে ওর এই স্বভাবটা নাকি ওর বাবার মতো। অন্যায়ের সাথে ও কখনো আপোষ করে না, আর মাথা নিচু করতেও পারে না। যত কিছুই হয়ে যাক, ও অন্যায়টা মেনে নিতে পারে না, আর না কারো সামনে নিজেকে ছোট করতে পারে। আর ওর জীবনের সব সমস্যার মূল কারণ ওর এই স্বভাবটাই। অনিমা চোখ মুছে উঠে দাঁড়াল। তারপর ভাঙা গলায় বলল, থাকব না আমি আর এখানে। চলে যেতে বলেছে তো লোকটা। সত্যিই চলে যাব। কারো করুণা নিয়ে থাকব না এখানে। যা হওয়ার হোক। কথাগুলো বলে অজানা উদ্দেশ্যে হাঁটতে শুরু করল ও। কোথায় যাচ্ছে নিজেও জানে না, কিন্তু যেতে তো হবেই, কিছু করার নেই। যত এগোচ্ছে ততই ওর ভয় বেড়ে যাচ্ছে ওর। কারণ ও যেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সেই রাস্তায় বেশ নীরব, লোকজন নেই বললেই চলে। ইতমধ্যে হালকা বাতাস প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। ও খুব ভয় লাগছে এই মুহূর্তে। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। শুধু এদিক ওদিক তাকিয়ে হাঁটছে আর চোখ দিয়ে নীরব ধারায় অশ্রু বিসর্জন দিচ্ছে। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় সেটাই হল। ধীরগতিতে বৃষ্টি শুরু হয়ে গেল। অনিমা ভিজে যাচ্ছে, তাই আশেপাশে তাকাচ্ছে একটা দাঁড়ানোর জায়গা খোঁজার জন্যে। হঠাৎ করেই ওর চোখ পাশের বড় বটগাছে গোড়ায় ছাউনিসহ সিমেন্ট দ্বারা তৈরি করা বসার জায়গায় পড়তেই বুক কেঁপে উঠল ওর। কারণ 5টা ছেলে ওখানে বসে ড্রিঙ্ক করছে আর তাস খেলছে। এখন কি করবে ও? লোকগুলো তো ড্রাঙ্ক অবস্থাতে আছে। ওর সাথে খারাপ কিছু করবে না তো? কি করে পাস করবে লোকগুলোকে? এসব ভাবতে ভাবতে ওদের মধ্যে একটা ছেলের চোখ পড়ল অনিমার দিকে। ছেলেটা বাকি ছেলেগুলাকেও অনিমাকে দেখালো।
বৃষ্টি ইতিমধ্যে মাঝারি আকার ধারণ করেছে। অনিমা এবার শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ওর ইচ্ছে করছে দৌড়ে পালিয়ে যেতে, কিন্তু পারছে না। সেই শক্তিটাও পাচ্ছে না। বাইরে ঝড় হওয়ার সম্ভাবনা আছে, তাই রঞ্জিত চৌধুরীর সাথে কবির শেখও এই বাড়িতেই এলেন। মিসেস লিমাও স্বামীর ফেরার অপেক্ষা করছিলেন। স্নিগ্ধাও ওনার পাশে বসে আছে। দুজনে বাড়ি ফিরে ওপর থেকে একেবারে ফ্রেশ হয়ে নামতেই মিসেস লিমা দুজনকে টেবিলে বসিয়ে খেতে দিল না। স্নিগ্ধাও হেল্প করছে, কিন্তু এই দুটো লোককে ও সহ্যই করতে পারে না। দেখলেই ঘৃণায় গাড়ি করে ওঠে ওর। মিসেস লিমা বললেন, রিক ফোন করেছিল, বারবার মেয়েটার সাথে কথা বলতে চাইছিল, কোনোমতে সামলে নিয়েছি। রঞ্জিত চৌধুরী আর কবির শেখ একে ওপরের দিকে তাকালেন। রঞ্জিত চৌধুরী মিসেস লিমার দিকে তাকিয়ে বলল, কি বলেছ তুমি? মিসেস লিমা ভয় নিয়েই সবটা খুলে বললেন যে রিককে কি বলেছেন আর তাকে কি কি বলেছে। সবটা শুনে রঞ্জিত চৌধুরী বললেন, হ্যাঁ, তোমরা এখন এখান থেকে যাও, খাওয়া হলে ডেকে নেব। মিসেস লিমা কিছু না বলে চলে গেলেন। স্নিগ্ধা এখনো দাঁড়িয়ে আছে। সেটা দেখে কবির শেখ ধমক দিয়ে বললেন, তোমাকে কি আলাদাভাবে বলতে হবে? স্নিগ্ধার এই মুহূর্তে ভীষণ রাগ হচ্ছে এদের ওপর, কিন্তু চুপ থাকতে হচ্ছে নিজের পরিবারের কথা ভেবে। তাই দাঁতে দাঁত চেপে ওখান থেকে চলে গেল। স্নিগ্ধা চলে যেতেই রঞ্জিত চৌধুরী কবির শেখের দিকে তাকিয়ে বলল, এখন কি করব ভেবেছ? রিক এলে বলবোটা কি? কবির শেখ চিন্তা করতে করতে বললেন, রিকের আসতে এখনো অনেক দেরি আছে, ভাবতে হবে দ্রুত, কিন্তু ওর যাতে কোনোমতেই আমাদের ওপর সন্দেহ না হয়। সন্দেহ তো হবেই, তবে ব্যাপারটা যাতে ঘোরানো যায় সেই ব্যবস্থা করছি। তবে আমি আবারও বলল, আমাকে না বলেই এমন একটা কাজ করা তোমার উচিত হয়নি। রঞ্জিত চৌধুরী বিরক্তি নিয়ে বসে আছেন। কিছুক্ষণ নীরব থেকে কবির শেখ আবারও বললেন, আর আমি যাই করছি সবটাই আমার দুই ভাগ্নের জন্যে। ওদের ভালো থাকাটাই আমার কাছে সবার আগে। রঞ্জিত চৌধুরী একটু শক্ত গলায় বললেন, আরে যা হওয়াজ তা তো হয়ে গেছে, বদলাতে তো পারব না। এসব কথা বাদ দিয়ে এখন ভাবো। কবির শেখ চামচ নাড়াতে নাড়াতে বললেন, এত ভাবাভাবির তো কিছু নেই, এমন কিছু বলতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। বরাবরের মতোই সব দোষ ওই মেয়েটার ঘাড়ে দিয়ে আমরা সাধু হয়ে বসে থাকব। সাধু? উমহুম, সাধু বাঘ। রঞ্জিত চৌধুরীর শব্দ করে হেসে দিল ন। কবির শেখ কিছুক্ষণ গম্ভীরভাবে ভেবে ঠোঁট বাঁকিয়ে হাসলেন। অনিমা ভিজে চুপচুপে হয়ে গেছে বৃষ্টিতে। 5 জন ছেলেই ওর দিকে তাকিয়ে আছে। ওর মনে হলো না দাঁড়িয়ে থাকলে হবে না, এখান থেকে যেতে হবে ওকে। ও দ্রুতপদে হাঁটতে শুরু করল। ছেলেগুলাকে পাশ করে চলেও গেল, কিন্তু হঠাৎ খেয়াল করল ছেলেগুলো ওর পেছনেই আসছে। ওর হৃৎপিণ্ড জোরে জোরে স্পন্দিত হচ্ছে। ও নিজের পায়ের গতি যত বাড়াচ্ছে, ছেলেগুলো তার চেয়েও দ্রুত হাঁটছে। অনিমা বেখেয়ালিভাবে দ্রুত হাঁটতে গিয়ে রাস্তার একটা গর্তের মধ্যে পা পড়ে গেল। পায়ে চোট পেয়ে মৃদু চিৎকার করে ওখানেই বসে পড়ল। ছেলেগুলো এসে অনিমার চারপাশটা ঘিরে দাঁড়াল। অনিমা পায়ের দিকে তাকিয়ে দেখল ওর পা দিয়ে রক্ত বেরোচ্ছে। ও ভীত দৃষ্টিতে তাকালো সামনের দিকে। ছেলেগুলো কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। অনিমা নিজের পা ধরে কেঁদে দিল। ওদের মধ্যে একটা ছেলে বলল, এত রাতে বৃষ্টির মধ্যে একা একা কোথাও চলেছ? আরে এরকম জিনিসগুলো রাতে একা বের হয় বলেই তো আমাদের রাতটা এন্টারটেইনিং হতে পারে। বলে এরা অট্টহাসিতে ফেটে পড়ল। অনিমা ফুপিয়ে ফুপিয়ে পর দুবার চেষ্টা করার পর উঠে দাঁড়াতে পারল ও। কাঁপা কাঁপা গলায় বলল,
দেখুন আমাকে যেতে দিন। ওর কথা শুনে আবারও হাসল ছেলেগুলো, যেন অনিমা কোনো জোকস বলেছে। আরেকটা ছেলে বলল, যেতে দেব তো, আগে আমাদের এরিয়ায় এসছো আর আমাদের একটু খুশি না করেই চলে যাবে? এটা কি ঠিক তোরা বল? বাকি সবাই তাল মিলিয়ে বলে উঠল, না, একদমই না। অনিমা বুঝতে পারছে ওরা ওকে ছাড়বে না। তবে কি আজকের বর্ষণ ওর কাছ থেকে আবার কিছু কেড়ে নেবে? ওর সবচেয়ে মূল্যবান জিনিসটাই। একটা লোক ওর দিকে এগিয়ে আসতে নিলেই ও একটা ইটের টুকরো ছুঁড়ে মারল লোকটার দিকে। টুকরোটা লোকটার মাথায় গিয়ে লাগল। অনিমা পালাতে গেলে আরেকজন ওকে আটকে নিল। যার মাথায় ইটের টুকরো লেগেছে সে চেঁচিয়ে বলল, খুব বেশি সাহস না ওর? আমায় আঘাত করছে, তেজ দেখাচ্ছে। চল আজ দেখি ওর কত তেজ আছে। ইশারা করতেই অনিমার গায়ের ওড়না টেনে নিয়ে নিল ছেলেটা। অনিমা চেষ্টা করেও ওড়নাটা ধরে রাখতে পারল না। শুধু এটুকু করেই থামেনি, ওড়নাটা দিয়ে নিজের মুখ মুছে নিচে ফেলে পা দিয়ে পিষে দিল। অনিমা দুহাত দিয়ে নিজেকে আড়াল করে শব্দ করে কেঁদে দিল। ছেলেটা এগিয়ে এসে অনিমাকে ছুঁতে গেলেই একটা গাড়ি এসে থামল ওখানে। হেডলাইটের আলোতে চোখ বন্ধ করে ফেলল অনিমা, কারণ পুরো হেডলাইটের আলোটা অনিমার চোখের ওপর পড়েছে। চোখ খুলে তাকাতে পারছে না। বেশ অনেকটা সময় পর হেডলাইটের আলো বন্ধ হতেই চোখ খুলে তাকালো অনিমা। তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ ওর সামনে অভ্র দাঁড়িয়ে আছে। অনিমা ভয়ে শক্ত হয়ে গেছে পুরো। কিছুক্ষণ আগের ঘটনা ভুলে উঠতে পারছে না ও। লোকগুলো কোথায় গেল? অভ্র এগিয়ে এসে বলল, ম্যাম, আপনি ঠিক আছেন? অনিমা ভীত চোখে চারপাশে একবার তাকিয়ে আটকে যাওয়া কণ্ঠে বলল, ওরা। কথাটা বলে আবার কেঁদে দিল। অভ্র ভালো করে তাকাচ্ছে না, কারণ অনিমার গায়ে ওড়না নেই, তার ওপর ভিজে আছে। অভ্র বলল, আচ্ছা ঠিক আছে, আপনি আসুন আমার সাথে। অনিমা কিছু ভাবতে পারছে না এই মুহূর্তে। প্রচণ্ড ভয় পেয়ে গেছে, তাই অভ্র যা বলছে তাই করল। অভ্র অনিমাকে গাড়িতে বসিয়ে নিজেও বসল। গাড়িতে একটা পাতলা চাদর রাখা ছিল। অভ্র সেটা নিয়ে অনিমার দিকে এগিয়ে দিয়ে বলল, ম্যাম, এটা গায়ে জড়িয়ে নিন। অনিমা তাড়াতাড়ি গায়ে চাদরটা জড়িয়ে নিল। কিন্তু এখনও ওর কান্না থামেনি, হিচকি দিয়ে কেঁদে চলেছে ওর। অভ্র গাড়ি চালিয়ে গাড়িটা আদ্রিয়ানের বাড়ির সামনে এনেই দাঁড় করাল। অনিমা অবাক হয়ে চারপাশে তাকিয়ে বলল, এখানে? অভ্র একটু হকচকিয়ে গেল, তবুও হাসার চেষ্টা করে বলল, আপনি তো এখানেই থাকেন তাই না? অনিমা মাথা নিচু করে কান্নামাখা গলায় বলল, আমি ওখানে আর যাব না। তাহলে কোথায় যাবেন? অনিমা কোনো উত্তর দিতে পারল না। সত্যিই তো, কোথায় যাবে ও? কিন্তু এই বাড়িতেও যাবে না। ওর যাওয়ার কোনো জায়গা নেই বলে কি আত্মসম্মানও নেই নাকি? যেই লোকটা ওকে এত রাতে এভাবে বের করে দিল, তার ওপর একবার খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে করল না যে মেয়েটা আদৌ বেঁচে আছে কিনা, তার কাছে থাকবে না ও। অভ্র বলল, দেখুন ম্যাম, আজকে রাতের জন্যে হলেও আপনাকে এখানেই থাকতে হবে। কিছু করার নেই। অনিমা নির্জীব গলায় বলল, আপনার স্যার রেগে যাবেন যদি জানে যে আপনি আমায় নিয়ে এসছেন। অভ্র কিছু না বলে হাসল। তারপর বলল, সেটা আমার ওপর ছেড়ে দিন। অনিমা চেয়েও কিছু বলতে পারছে না, বাধ্য হয়েই অভ্র সাথে গেল। ঠান্ডায় কেঁপে কেঁপে উঠছে ও, তার সাথে কিছুক্ষণ আগে ঘটা ঘটনাটার ভয় তো আছেই। অভ্র পরপর 3 বার বেল বাজানোর পর দরজা খুলল আদ্রিয়ান নিজেই। একটা চিকন স্লিভের গেঞ্জি আর 3/4 প্যান্ট পরে আছে, গলায় ঝোলানো টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে সামনে তাকিয়ে ওদের দুজনকে দেখে ভ্রু কুঁচকে ফেলল। অনিমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অভ্র দিকে তাকিয়ে বলল, এই মেয়েটা এখানে কি করছে? আদ্রিয়ানের এরকম কথায় অনিমার আরো জোরে কান্না পাচ্ছে। লোকটা এমন কেন?
অভ্র ইতস্তত করে কিছু বলতে যাবে তার আগেই আদ্রিয়ান বলল, ভেতরে এসো। অভ্র অনিমাকে ইশারা করতে ইচ্ছা না থাকলেও ভেতরে গেল ও। অভ্র বলল, স্যার আমি তাহলে আজ আসি? ডিনার করেছ? জি স্যার। ওকে গো। বলে অভ্র চলে গেল। আদ্রিয়ান দরজাটা লাগিয়ে দিয়ে সূক্ষ্ম দৃষ্টিতে ওর পা থেকে মাথা অবধি একবার স্ক্যান করল। তারপর বলল, দাঁড়িয়ে আছেন কেন ম্যাডাম? ভেতরে আসুন। আপনারই তো গোটা রাজ্যপাট। আমরা তো সব আপনার বেতনমুক্ত দেহরক্ষী। চলুন। আপনার সেবার জন্যে সবাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। অনিমা মুখ ফুলিয়ে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান আবারও অনিমাকে স্ক্যান করে বলল, চলে যাওয়ার শখ মিটেছে নাকি এখনো বাকি আছে? দেখা হয়ে গেছে বাইরের সেফটি জোন? মান সম্মান কিছু আছে নাকি সবটা খুইয়ে দিয়ে এসছেন কোনটা? অনিমা মনে পোষা অভিমানের পাহাড়টা আরও উঁচু হল। আরও জোরে কান্না পাচ্ছে এই মুহূর্তে ওর। এই লোকটা কি দেখতে পাচ্ছে না ওর অবস্থা? তবুও এভাবে কি করে কথা বলছে সে? একটুও মায়া হয় না? হার্টলেস মানুষ একটা। কিন্তু এত রাতে শাওয়ার নিয়েছে কেন, তাও এই ঠান্ডা আবহাওয়ায়? এই লোকটার মাথায় তো গণ্ডগোল আছে, তাই যা খুশি করতে পারে। সেখানে এটা অবিশ্বাস্য কিছু না। অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে মনে মনে হাজারো গালি দিচ্ছে তাকে। ঠান্ডায় কুকড়ে দাঁড়িয়ে আছে। অনিমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আদ্রিয়ান ভ্রু কুঁচকে তাকাল। বিরক্তি নিয়ে বলল, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ৮০ বছরের বুড়ির মতো দাঁড়িয়ে না কেঁপে রুমে গিয়ে চেঞ্জ কর। যাও। অনিমা কথা না বাড়িয়ে দ্রুত ওর জন্যে বরাদ্দ রুমটাতে চলে এল। কাবার্ড থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। বেশ অনেকটা সময় নিয়ে ভালোভাবে ফ্রেশ হয়ে বেরিয়ে এল। বেরিয়ে এসে দেখে আদ্রিয়ান ওর বিছানায় হাত ভাঁজ করে বসে আছে। অনিমা নিজের পোশাক একটু ঠিকঠাক করে দাঁড়াল। আদ্রিয়ান চোখের ইশারা করে টি টেবিলের দিকে দেখিয়ে বলল, রাতে তো কিছু খাননি, এবার খাবারটা খেয়ে আমাকে একটু রেহাই দিন। অনিমা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। ও কিছু খায়নি লোকটা কি করে জানল? আর ও না খেলেই বা তার কি? অনিমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু নাচিয়ে বলল, হোয়াট? সার্ভেন্টরা বলল খাওনি তাই জেনেছি। আমি নিজে থেকে জানতে চাইনি। আমার এত ফালতু ইন্টারেস্ট নেই। তাও আবার তোমার ওপর। অনিমা এবারও ভীষণ রাগ হল। এভাবে কথা বলে কেন লোকটা? ও কি বলেছে কিছু? সবসময় শুধু ওকে অপমান করে, খোঁচা মেরে কথা বলবে। নিজেকে কি মনে করে? মিস্টার ওয়ার্ল্ড? ও না হয় কয়েকটা দিন একটু মিসবিহেভ করেছিল, ভুলভাল বলে ফেলেছিল, তাই বলে লোকটা এভাবে ওর থেকে বদলা নেবে? অনিমা মুখটা ছোট করে বলল, আমার খিদে নেই, খাবো না আমি। নিয়ে যান আপনি আপনার খাবার। আদ্রিয়ান উঠে দাঁড়িয়ে বলল, কতদিন না খেয়ে থাকবে? আজ হোক বা কাল হোক আমার খাবারই খেতে হবে। অনিমা নিচু কণ্ঠে বলল, আমি কাল সকালে চলে যাব। আদ্রিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। রাগে হাত মুঠো করে ফেলল। এরকম রাগ ওর খুব কমই হয় যতটা এখন এই মুহূর্তে হচ্ছে। মেয়েটা ওর নিজের কেউ হলে এতক্ষণে ৩-৪টা থাপ্পড় মেরে দিত। কিছুক্ষণ শক্ত চোখে অনিমার দিকে তাকিয়ে থেকে বলল, ও আমি এবার বুঝতে পেরেছি যে আসার পর থেকে কেন তোমার মুড অফ। অভ্র জন্যে ওই ছেলেগুলো তোমার সাথে কিছু করতে পারেনি তাই খারাপ লাগছে? এই জন্যই চলে যেতে চাইছ? যেটা আজ রাতে হয়নি সেটা যাতে কাল রাতে হয়? অনিমা কান্নামিশ্রিত চোখে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। এক্ষুনি চোখ দিয়ে পানি গড়িয়ে পড়বে। আদ্রিয়ান অনিমার দিকে একটু এগিয়ে গিয়ে ধমকের সুরে বলল, কান্না করলে সত্যি থাপ্পড় টাপ্পড় মেরে দেব কিন্তু। কি?
শুনতে খুব খারাপ লাগছে। আপনি কিন্তু বারবার আমার চরিত্র নিয়ে কথা বলছেন। এ ধরনের কথাই মানে বোঝেন আপনি? একটা মেয়ে সম্পর্কে এতটা বাজে কথা কি করে বলছেন? আদ্রিয়ান এবার অনিমার সামনে এসে ওর দিকে ঝুঁকে বলল, এটা আমার বাড়ি, আমার জায়গা। আমার যা ইচ্ছা আমি তাই বলবো। তোমার ভালো না লাগলে আমি কি করতে পারি? অনিমা বুঝতে পারছে এই লোকটার সাথে কথা বলার কোনো মানেই নেই। আসলে সব ওর কপালেরই দোষ। নিজের যেহেতু কোনো জায়গা নেই তাই ওকে এসব সহ্য করেই বেঁচে থাকতে হবে। রাস্তায় ওইসব অমানুষদের থাবায় পড়ে নিজের সম্মান হারিয়ে মরার থেকে এখানে আদ্রিয়ানের এসব কথা শুনে পড়ে থাকাও ভালো। তাই কোনোরকম তর্ক না করে চুপচাপ মাথা নিচু বিছানায় বসে পড়ল। তারপর ধীর কণ্ঠে বলল, আপনি নিয়ে যান, আমি আজ এখন আর খাব না। আদ্রিয়ান সূক্ষ্ম দৃষ্টিতে দেখছে অনিমাকে। এরপর বাইরে বেরিয়ে গেল। আরেকবারও বলল না খেতে। বেরিয়ে চলে গেল। আদ্রিয়ান যাওয়ার দিকে তাকিয়ে চোখের জল ছেড়ে দিল ও। বিছানায় উঠে হেলান দিয়ে দুই হাঁটু গুটিয়ে বসে হাঁটুতে মুখ গুজে দিল ও। ওর মনে পড়ে গেল, ও না খেতে চাইলে ওর আব্বু কত যত্ন করে মেখে নিজের হাতে খাইয়ে দিত ওকে। একটু পরপর ফুপিয়ে কেঁদে উঠছে। কিচ্ছু ভালো লাগছে না। হঠাৎ করেই ডুকরে কেঁদে দিয়ে বলল, আব্বু কোথায় তুমি? দেখো এখানে তোমার রাজকুমারীকে সবাই কষ্ট দেয়, সবাই কাঁদায়, কেউ ভালোবাসে না, কেউ না। প্লিজ ফিরে এসো না আব্বু, প্লিজ। মাথায় কারো হাতের ছোঁয়া পেয়ে চমকে উঠল অনিমা। মাথা তুলে তাকিয়ে দেখে আদ্রিয়ান বসে আছে। অনিমা দ্রুত চোখ মুছে ফেলল। যদি সত্যি থাপ্পড় মারে। অনিমাকে অবাক করে দিয়ে আদ্রিয়ান পকেট থেকে রুমাল বের করে যত্ন করে চোখের জলগুলো মুছে দিল। অনিমা খেয়াল করল আদ্রিয়ানের ডান হাত ভেজা। তার মানে কি হাত ধুতে গেছিল? আদ্রিয়ান টেবিল থেকে খাবারের প্লেটটা নিয়ে এক লোকমা হাতে নিয়ে অনিমার দিকে এগিয়ে দিয়ে বলল, হা করো। অনিমা বোকার মতো তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান একটু ধমকের সুরে বলল, হা করতে বলেছি। অনিমা একটু ভয় পেয়ে হা করল। আদ্রিয়ান অনিমার মুখে খাবার দিয়ে দিল। আদ্রিয়ান অনিমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। অনিমা শুধু আদ্রিয়ানকে অবাক দৃষ্টিতে দেখছে আর আনমনে খাচ্ছে। আর আদ্রিয়ানের সেসবে কোনো খেয়াল নেই। ও একমনে খাইয়ে চলেছে অনিমাকে। খাওয়ানো শেষে জলটাও নিজের হাতে খাইয়ে দিল। নিজের হাতেই অনিমার মুখ মুছে দিয়ে গম্ভীর স্বরে বলল, চুপচাপ ঘুমিয়ে পড়। অনিমা কৌতূহলী কণ্ঠে বলল, আপনি কি করে জানলেন আমার সাথে কি হয়েছিল? যেই সুন্দর অবস্থা করে বাড়ি ফিরেছ যে কেউ বুঝবে। আর আজ না হওয়া অঘটনটা যদি ঘটিয়ে ফেলার ইচ্ছা না থাকে তাহলে বাড়ি থেকে যাওয়ার কথা মাথায় এনো না। আর যদি খুব বেশি শখ থাকে আবার এসবের শিকার হওয়ার দেন ইউ ক্যান গো। অনিমা এবার একটু অভিমান মিশ্রিত কণ্ঠে বলল, আপনি এভাবে কেন কথা বলেন আমার সাথে? কই বাকিদের সাথে তো এভাবে কথা বলেন না। কথায় কথায় এভাবে হার্ট করা কি খুব প্রয়োজন? আদ্রিয়ান অনিমার চোখে চোখ রেখে বলল, কারণ অন্যরা আমায় সুযোগ সন্ধানী বলে না। আমি সামনে এলেই এমন বিহেভ করে না যেরকম একজন রেপিস্ট সামনে এলে করে। তারা আমাকে হিংস্র পশু ভাবে না, তাই দেখলে ভয় গুটিয়েও যায় না। আমি জাস্ট একদিন তোমার সাথে এভাবে কথা বলছি বলে তুমি হার্ট হলে, অথচ কয়েকদিন যাবৎ তুমি আমার সাথে যেই ব্যবহারগুলো করেছে সেগুলো কি ছিল? অনিমা নিচের দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ান একটু চুপ থেকে আবার বলল, তুমি মেয়ে বলে তোমার যেমন সম্মান, আত্মসম্মান আছে, ঠিক তেমন আমারও আছে। এরকম নয় যে ছেলে বলে আমার এসব নেই। ছেলে আমি তাই অপমানবোধ হবে না সেটা ভাবার কোনো কারণ নেই। আমি তোমাকে ওইসব কথা বলাতে যেমন তুমি হার্ট হয়েছ, তোমার আত্মসম্মানে লেগেছে, ঠিক সেরকমই তুমি যখন আমাকে একবার বলার প্রয়োজন মনে না করেই রুম চেঞ্জ করে ফেললে তখন আমিও হার্ট হয়েছি।
চারটা দিন আমার বেডরুমে সুরক্ষিত থাকার পরেও ওই ছোট্ট ঘটনার জন্যে আমি তোমার আশেপাশে এলেই যখন ভয় গুটিয়ে যেতে ঠিক যেভাবে কোনো রেপিস্ট বা হিংস্র জন্তুর সামনে গেলে হয়, তখন আমারও আত্মসম্মানে লেগেছে। কাঁধে হাত রাখায় যখন ঝাড়া দিয়ে সরিয়ে দিল তখন। আজ রাতে কফি করতে যাচ্ছিলাম কিচেনে, তোমার রুমের দরজা খোলা ছিল, যখন পাস করছিলাম তখন দেখলাম ঠান্ডায় কাঁপছিলে, তাই তোমার গায়ে চাদরটা দিয়ে দিতে এসছিলাম। মানুষ তো তাই মুখ ঘুরিয়ে যেতে পারিনি, কিন্তু তুমি ধাক্কা দিল তো দিলই, তার সাথে কি বললে? যখন তখন আমাকে এভাবে টাচ করবেন না। সিরিয়াসলি? কথাটার মানে বোঝ তুমি? তখন আমি অপমানবোধ করিনি? এবার বল অপমানকে কাকে বেশি করেছে? অনিমা মাথা নিচু করে আছে। সত্যিই এতক্ষণও তো এতটা গভীরভাবে ভাবেনি। সত্যিই ব্যাপারটা খুবই বাজে হয়েছে। অনিমা কিছু বলবে তার আগেই আদ্রিয়ান বলল, যাক গে, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো, খানিক বাদে ভোরও হয়ে যাবে, কাল সকাল সকাল আমার আবার কাজ আছে। একটু না ঘুমালে কাজ করতে পারবো না। অনিমা শুয়ে পড়ল। নিজে চাদর জড়ানোর আগেই আদ্রিয়ান ওর গায়ে চাদর দিয়ে দিল। এরপর কিছু না বলেই দরজা চাপিয়ে দিয়ে চলে গেল নিজের রুমে। অনিমা শুয়ে শুয়ে ভাবছে যে মাত্র কিছুক্ষণের জন্যে বেরিয়েছিল ও, তাতেই ওই হায়নাগুলো ওকে একা পেয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করেছে, ছাড় দেয়নি। কিন্তু অপরদিকে একটা ছেলের বেডরুমে 4টা রাত কাটানোর পরেও তো ছেলেটা এমন কিছুই করেনি। এমন তো না যে চাইলে করতে পারত না, চাইলেই পারত। সেখানে শুধুই ও একদিন লোকটার সাথে মিসবিহেভ করেছে। সত্যিই তো আজ একটা দিন একটু খারাপ কথা বলাতেই যদি ওর এতটা কষ্ট হয়ে থাকে, আত্মসম্মানে লেগে থাকে, সেখানে ওই ছেলেটাকে তো ও কয়েকদিন যাবৎ অপমান করছে। হ্যাঁ, হয়তো মুখে খুব বেশি কিছু বলেনি, কিন্তু আচরণ দিয়ে তো অপমান করেছে। যেখানে ছেলেটা নিঃস্বার্থভাবে ওর দেখাশোনা করে যাচ্ছে। কালকেই আদ্রিয়ানের সাথে কথা বলে সবটা ঠিক করে নিতে হবে। একটা সরি তো ডিসার্ভ করে সে। বিকেলটা আজকে অনেকটাই ঝলমলে। দুপুরবেলার তীব্র বৃষ্টির ফলে আকাশটা এখন একটু বেশিই স্বচ্ছ। ভেজা প্রকৃতির ওপর রোদের আলো একটু ভীষণ ভালো লাগছে। অফিস থেকে ফিরে ভালোভাবে ফ্রেশ হয়ে চেঞ্জ করে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে সেই প্রকৃতি উপভোগ করছে আদ্রিয়ান। একটু ক্লান্ত লাগছে এই মুহূর্তে, 1 কাপ কফির দরকার ছিল খুব। কিন্তু এখনো কফি এলো না কেন? সার্ভেন্টকে ফোন করে বলতে হবে। পকেট থেকে ফোন বার করতে যাবে তখনই কারো গলা ঝাড়ার আওয়াজ পেল। আদ্রিয়ান ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখল অনিমা দুহাতে 2টা কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। অনিমা আদ্রিয়ানের দিকে একটা কফির মগ এগিয়ে দিল। আদ্রিয়ান হাত ভাঁজ করে চোখ ছোট করে কফির মগটার দিকে তাকাল। অনিমা আদ্রিয়ানের মুখের দিকে তাকাতেই আদ্রিয়ান ভ্রু নাচাল। অর্থাৎ এসব কি? অনিমা মুখে হালকা একটু হাসি ফুটিয়ে বলল, আপনি নাকি বাড়ি ফিরে কফি খান, তাই নিয়ে এলাম। আদ্রিয়ান কফির মগটা হাতে নিয়ে বলল, বাড়িতে সার্ভেন্ট থাকতে তুমি আনলে যে? এমনি ইচ্ছে হলো। বাহ, হঠাৎ এমন ইচ্ছে হলো? অনিমা আদ্রিয়ানের পাশে রেলিং ধরে দাঁড়িয়ে বলল, আমি এনেছি বলে কি খাবেন না? আদ্রিয়ান মুচকি হেসে কফির মগের দিকে তাকিয়ে বলল, না ঠিক তা না, কিন্তু হঠাৎ তুমি নিজেই থেকে আমার রুমে ঢুকলে, ভয় করল না যদি উল্টোপাল্টা কিছু করি? অনিমা একটু লজ্জা পেল। সত্যিই এতদিন বেশ খারাপ ব্যবহার করে ফেলেছে। ছেলেটা হয়তো মনে মনে সত্যিই কষ্ট পেয়েছে। অনিমা নিচু কণ্ঠে বলল, সরি। আদ্রিয়ান অতি স্বাভাবিক ভঙ্গিতে বলল, সরি ফর? আমার এতদিনকার বিহেভিয়ার এর জন্যে? ও আচ্ছা, আমি কিন্তু সত্যিই খুব দুঃখিত।
প্লিজ রাগ করে থাকবেন না। বললাম তো ইটস ওকে। অনিমা মুখটা একেবারে ছোট করে বলল, আমি জানি আপনি এখনো রেগে আছেন। আদ্রিয়ান গম্ভীর মুখে জবাব দিল, আমি রেগে থাকলেই বা কি? আমি তো তোমাকে আর বের করে দিচ্ছি না। নিজের মতো থাকতে পারো। আমি কোনো ইন্টারফেয়ার করব না। শুধু কিছু প্রয়োজন হলে আমাকে বলে দিও। কথাটা বলে আদ্রিয়ান কফির মগে চুমুক দিল। চুমুক দেওয়ার পর কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, কফিটা কে বানিয়েছে? অনিমা এবার একটু ভয় পেল। কফিটা কি ভালো হয়নি? কিন্তু রিক তো বলতো ওর হাতের কফিই নাকি বেস্ট। বাড়ির সবার জন্যে কফি সার্ভেন্ট বানালেও ও কফি না বানালে রিক খেত না। এমনকি কারো জন্যে কফি বানাতেও দিত না। এমনকি ও ওর নিজের তৈরি কফিটাও খায়নি আজ অবধি। তাই ভয় নিয়ে জিজ্ঞেস করল, কেন খারাপ হয়েছে? আদ্রিয়ান চুপচাপ কিছুক্ষণ কফির মগটার দিকে তাকিয়ে থেকে মুচকি হাসল, কিন্তু কিছু বলল না। অনিমা চেক করার জন্যে নিজের কফি মগটায় চুমুক দিয়ে দেখল সব ঠিকঠাকই আছে। তাহলে কি আদ্রিয়ানের ভালো লাগেনি? কিছু তো বলল না। অনিমা মন খারাপ করে আদ্রিয়ানের পাশে দাঁড়িয়েই কফি শেষ করল। অনিমাকে থাকতেও বলল না, যেতেও বলল না। অনিমা মন খারাপ করে চলে যাচ্ছিল। অনিমাকে যেতে দেখে আদ্রিয়ান দেখল অনিমা বাম পা হালকা টেনে টেনে হাঁটছে। আদ্রিয়ান ভ্রু কুঁচকে বলল, দাঁড়াও। অনিমা দাঁড়িয়ে গেল। আদ্রিয়ান ভ্রু কুঁচকে রেখেই অনিমার সামনে এসে দাঁড়িয়ে বলল, পায়ে কি হয়েছে? পড়ে গিয়ে কেটে গেছিল নাকি? ব্যথা করছে? অনিমা মাথা নিচু করে রেখেই বলল, না, অনেকটা কমেছে। কিন্তু আমি তো আপনাকে বলিনি যে আমি পড়ে গেছিলাম। জানলেন কি করে? আদ্রিয়ান কথাটা এড়িয়ে গিয়ে বলল, পায়ে কি হয়েছে সেটা বল। একটু কেটে গেছিল। আদ্রিয়ান হালকা উত্তেজিত কণ্ঠে বলল, কি? কাল রাতে তো খেয়াল করিনি। বলে অনিমার হাত ধরে নিয়ে নিজের বিছানায় নিয়ে ওর পা ধরে উঠিয়ে দেখল পায়ের নিচে হালকা একটুখানি কেটে গেছে। অনিমা বাধা দিতে গিয়েও দিতে পারল না। আদ্রিয়ান বিড়বিড়িয়ে বলল, কাল দেখলাম না কি করে? অনিমা মুখ ফুলিয়ে অভিমানী কণ্ঠে বলল, নাকের ডগায় রাগ নিয়ে থাকলে দেখবেন কি করে? আদ্রিয়ান রাগী দৃষ্টিতে অনিমার দিকে তাকিয়ে বলল, কি বললে? অনিমা হালকা হকচকিয়ে গিয়ে বলল, নো, না কিছুই না। আদ্রিয়ান দ্রুত উঠে ফার্স্ট এইড বক্স বের করে নিয়ে এসে ওর সামনে বসে কাটা জায়গাটায় ঔষধ লাগাতে লাগাতে বলল, কেটে গেছে বলবে তো? আর নিজেও ঔষধ লাগাওনি? এত ইরেসপন্সিবল হও কি করে তুমি? এভাবে কাটা পা নিয়ে মানুষ কিভাবে এত স্বাভাবিক থাকে? জ্বলছিল না? অভ্যেস আছে। নির্লিপ্ততা ভঙ্গিতে কথাটা বলল অনিমা। আদ্রিয়ান অনিমার মুখের দিকে এক পলক তাকিয়ে আবার ঔষধ লাগানোতে মনোযোগ দিল। ঔষধ লাগিয়ে দিয়ে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে বলল, এরপর যেন এরকম কেয়ারলেসের মতো কাজ করতে না দেখি। অনিমা ভদ্র মেয়ের মতো মাথা নাড়ল। আদ্রিয়ান উঠে বিছানায় ওর পাশে বসে পড়ল। এরপর ফোনটা নিয়ে স্ক্রল করতে শুরু করল। অনিমা আর চোখে আদ্রিয়ানকে দেখছে। ছেলেটা কথা বলছে না কেন ওর সাথে? আগে তো যেচে কথা বলতো। এভাবে একটুও ভালো লাগছে না। অনিমা একটু গলা ঝাড়ল। আদ্রিয়ান চোখ তুলে অনিমার দিকে তাকিয়ে বলল, কিছু বলবে? অনিমা ইনোসেন্ট একটা মুখ করে ঘাড় বাঁকা করে এক কানে ধরে বলল, সরি তো, আর বলবো না। আদ্রিয়ান এক হাতে বিছানায় ভর দিয়ে অনিমার দিকে একটু ঝুঁকে বলল, কি বলবে না? অনিমা অনেকটা ভয় পেয়ে মাথা দুলিয়ে বলল, কিছুই বলবো না। কিছু তো বলতে হবেই। সব ভালো ভালো বলবো।
আদ্রিয়ান অনিমার কথা শুনে হালকা হাসল। মেয়েটা আসলেই বাচ্চা, বয়সেও খুব বড়, কই 19-এর বেশি হবে না। আর এই বয়সে মানুষ কারো মুখের কথা কম শুনতে চায়। আদ্রিয়ান একশবার বললেও অনিমা বুঝত না যে বাইরে পরিবেশটা কেমন আর আদ্রিয়ান ওর জন্যে কেমন। তাই একটু কষ্ট দিয়ে হলেও প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিল যে কোনটা ওর জন্যে ঠিক। হঠাৎ করেই ওর অনিমাকে একটু জ্বালাতে ইচ্ছে করছে, তাই অনিমার দিকে আরেকটু ঝুঁকে বলল, কি ভালো ভালো বলবে না, মানে আমার ব্যাপারে কি কি ভালো লাগছে তোমার? অনিমা হালকা একটুখানি পিছিয়ে গিয়ে বলল, সবটাই সবটাই ভালো লেগেছে। আদ্রিয়ান কোনাকোনি স্টাইলে ভ্রু বাঁকিয়ে বলল, সবটা? আমার কতটা দেখেছ যে সবটা ভালো লাগলো? অনিমা চোখ বড় বড় করে তাকালো আদ্রিয়ানের দিকে। এই ছেলে কোথা থেকে কোথায় চলে গেল? ও অবাক কণ্ঠে বলল, মানে? আদ্রিয়ান শব্দ করে হেসে দিয়ে বলল, না কিছু না, কিছু না। অনিমার অকারণেই এবার বেশ লজ্জা লাগছে। নিচের দিকে তাকিয়ে কিছুক্ষণ হাত কচলে উঠে চলে যেতে নিলেই আদ্রিয়ান হাত ধরে ফেলল। অনিমা ঘুরে না তাকিয়ে ওভাবেই দাঁড়িয়ে রইল। কেমন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে ওর। হাত ধরে রেখেছে কেন ছেলেটা? আদ্রিয়ান ঠোঁটে মুচকি হাসি ঝুলিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল অনিমার দিকে, তারপর বলল, আজ থেকে আমার কফিটা তুমিই বানাবে। মৃদু চমকে উঠল অনিমা। এর আগেও কেউ একজন বলেছিল ওকে এই কথা, কিন্তু বলার ধরনটা অনেকটাই আলাদা। কেন জানি না ওর একটা পরীক্ষা করতে ইচ্ছে হল, তাই বলল, যদি বলি পারবো না? আদ্রিয়ান হালকা হেসে বলল, সোজা বিয়ে করে নেব, তাহলে এমনিতেও বানিয়ে দেবে। একটা মাত্র বর না দিয়ে থাকতে পারবে বল? অনিমা বেশ অনেকটাই অবাক হল, কিন্তু পেছনে ঘুরে তাকাল না। কিন্তু ও নিজেও জানে না ওর ঠোঁটের কোণে কখন হাসি ফুটে উঠেছে। আদ্রিয়ান হাত ছেড়ে দিতেই এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আদ্রিয়ানও অনিমার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে ফোন দেখায় মন দিল। নিজের কাজ সেরে বাড়ি ফিরে লম্বা একটা শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বিছানায় এসে বসল রিক। আজ আর ডিনার করবে না। কফিটুকুও খাওয়ার ইচ্ছা নেই এই মুহূর্তে। এদের কফি ওর ভালো লাগে না। ওর তো একমাত্র ওর নীলপরীর কফি ভালো লাগে। এরা কি কেউ কফি বানাতে পারে না নাকি? না পারাটাই তো ভালো। যেটা ওর নীলপরী পারে সেটা অন্য কেউ কেন পারবে? পারাটা উচিত না। এসব ভেবে হালকা হাসল রিক। কিছু একটা ভেবে কবির শেখের নাম্বারে ফোন করল। অনেকদিন হলো মামার সাথে কথা হয় না। এরকম তো আগে হয়নি। উনি তো রোজ ফোন দিত, কিন্তু গত কয়েকদিন হলো ফোন দেয় না। আরও ও ব্যস্ততার জন্যে ফোন দিতে পারে না। এসব ভাবতে ভাবতে কবির শেখ ফোন রিসিভ করে ওপাশ থেকে বললেন, কি ব্যাপার বাবাই, কেমন আছো? এটা কি ঠিক মামা? আমি ব্যস্ত তাই ফোন দিতে পারি না, তাই বলে তুমিও দেবে না? কবির শেখ ব্যাপারটা সামলাতে বলল, আরে তুমি ব্যস্ত থাক বলেই তো ফোন করি না, ফিরে এলে কথা হবেই। রিক হেসে বলল, ভালো আছো না? এই তো চলে যাচ্ছে। আদ্রির সাথে কথা হয় তোমার? হ্যাঁ, হয়েছিল কদিন আগেই। এরপর দুজনেই চুপ রইল কিছুক্ষণ। নীরবতা ভেঙ্গে রিক বলল, মামা শোন না। হ্যাঁ বলো। অনি ভালো আছে তো? কবির শেখের বেশ রাগ হল। সবসময় ওই মেয়ের নাম জপ করার কি আছে? তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। তুমি তো জানোই বাবা ওকে পছন্দ করে না। প্লিজ একটু দেখে রাখো ওকে। কবির শেখ চোখ উল্টে দাঁতে দাঁত চেপে নিজের রাগ নিয়ন্ত্রণ করল। এরপর বলল,
হ্যাঁ, তুমি চিন্তা করো না, খুব ভালোভাবে খেয়াল রাখব। আচ্ছা, এখন রাখছি, একটু ঘুমাবো। হ্যাঁ হ্যাঁ, রেস্ট করো। রাখছি। রিক ফোনটা রেখে সোজা শুয়ে পড়ল। ক্লান্ত থাকায় শোয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুমের রাজ্যে তলিয়ে গেল। আর এদিকে কবির শেখ ভাবছে যে কোনোভাবে অনিমাকে খুঁজে পেতে হবে রিক আসার আগে, না হলে সব ভেস্তে যাবে। কলেজে গিয়ে চেক করতে হবে একবার। সময় অতি দ্রুত প্রবাহমান, কখন কিভাবে চলে যায় বোঝাই যায় না। বৈশাখ মাস চলেছে। মাঝে মাঝে বেশ গরম পড়ছে, আবারও যখন ঝড় বৃষ্টি এসে পরিবেশ নিমেষেই শান্ত ঠান্ডা করে দেয়। সময়ের এই পরিবর্তনের সাথে সাথে যেমন প্রকৃতি নিজের রূপ বদলায়, ঠিক সেরকম মানুষের জীবনও বদলায়, রুটিন বদলায়, সম্পর্কও বদলায়। সেদিনের পর থেকে অনিমা আদ্রিয়ানের সম্পর্কও ধীরে ধীরে বদলে গেছে। ওদের অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। যদিও মাঝখানে দুবার অনিমা বলেছিল ওর অন্য একটা ব্যবস্থা করে দেওয়ার কথা, কিন্তু ততবারই আদ্রিয়ান ভীষণ রেগে গেছে আর দুদিন কথাই বলেনি। তাই অনিমা এখন আর কিছু বলে না। পাগল খেপানোর শখ আর নেই ওর। বিকেলে আদিব, আশিস, অভ্র তিনজনই এসছে আদ্রিয়ানের বাড়িতে। আদ্রিয়ান ওদের সাথে কথা বলছে আর অনিমা রান্নাঘরে রান্না করছে। ওদের জন্যে পাকোড়া আর চা বানাচ্ছে। সবটা বানিয়ে অনিমা নিয়ে এসে অনিমা প্লেটে প্লেটে দিয়ে সবাইকে সার্ভ করেছে দিচ্ছে। ওদের তিনজনের সাথেও অনি এখন বেশ ফ্রি হয়ে গেছে। আদিব আর আশিসকে ভাইয়া বলে ডাকে ও, অভ্রকেও ভাইয়া ডাকত, কিন্তু অভ্র জোড়াজুড়িতে এখন নাম ধরেই ডাকে। আদ্রিয়ান গালে হাত দিয়ে দেখছে অনিমাকে। চুলগুলো উঠিয়ে কাঠি দিয়ে আটকে রেখেছে, ছোট চুলগুলো বাইরে বেরিয়ে আছে, ওড়না কোমরে বেঁধে নিয়ে কি সুন্দর কাজ করছে, মুখটা হালকা ঘেমেও আছে। একদম গিন্নি লাগছে। আচ্ছা, ও যদি আমার বউ হতো তাহলেও তো এভাবেই কাজ করত। আমার বউ? কথাটা মনে মনে রিপিট করতেই আদ্রিয়ান মনে মনে হেসে উঠল। তখন আশিস বলে উঠল, ভাবি তুমিও বসে পড়। অনিমা অবাক হয়ে তাকালো আশিসের দিকে। আদ্রিয়ান আশিসের দিকে শক্ত চোখে তাকাল। আদ্রিয়ানের চোখ রাঙানিতে আশিস চুপ হয়ে গেল। অভ্র ফিক করে হেসে দিয়ে বলল, কি করেন আশিস ভাই, এত ঠিকঠাক নামে ডাকতে হয়? আদ্রিয়ান অভ্র দিকে তাকাতেই অভ্র দ্রুত চোখ বাইরের দিকে নিয়ে বলল, আজ মনে হয় বৃষ্টি হবে, আকাশটা মেঘলা লাগছে। আদিব ব্যাপারটা সামলাতে বলল, হ্যাঁ অনি, তুমি বসে পড়ো। অনিমাও কোনো কথা না বাড়িয়ে আদ্রিয়ানের পাশে বসে পড়ল। গল্প করার মাঝে খেতে খেতে আদ্রিয়ান বলল, অনি, তোমাকে কিন্তু এবার ভার্সিটির ভর্তি হতে হবে। অনিমা অবাক দৃষ্টিতে আদ্রিয়ানের দিকে তাকাল। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ও। আদ্রিয়ান সত্যিই ওকে পড়াতে চাইছে। আদিব বলল, কিন্তু ভার্সিটি চেঞ্জ করানোতে তো অনেক বেশি ঝামেলা আছে। তার ওপর ওর পেপারস তো নেই আমাদের কাছে। আদ্রিয়ান কিছু একটা ভেবে বলল, ভার্সিটির প্রবলেম আমি দেখে নেব। আচ্ছা অনিমা, তুমি আগে কোনো ভার্সিটিতে পড়তে? অনিমা হালকা ভয় পেল। ও ওর আগের ভার্সিটিতে যেতে পারবে না। ও চায় না আর পেছনে ফিরে তাকাতে। অনিমাকে চুপ থাকতে দেখে আদ্রিয়ান বলল, ডোন্ট ওয়ারি, তোমাকে পাঠাবো না, আমি নিজেই যাব। আমি গিয়ে বললে কোনো প্রবলেম হবে না। আমি না গেলে কি করে হবে মানে? সেটা আমি বুঝে নেব। অনিমা হালকা স্বস্তি পেল। আদ্রিয়ানকে ভার্সিটির নামটা বলে দিল। নাম শুনে আশিস বলল, ওটা তো অন্য শহরে। ওকে ভর্তি কোথায় করবি? আদ্রিয়ান বলল, অবশ্যই এই শহরে।
এখান থেকে কাছে হবে একটা ভালো ভার্সিটি আছে, ওখানেই অ্যাডমিট করে দেব। সবাই এই বিষয়েই টুকটাক আলোচনা করতে শুরু করল। অনিমার এমনিতে অস্বস্তি হচ্ছে, সম্পূর্ণ অন্য একজনের ওপর নির্ভরশীল হয়ে জীবন চলছে ওর। কিন্তু এ বিষয়ে কিছু বলতেও পারছে না, আদ্রিয়ান রেগে যাবে তাই। ছেলেটার রাগ বড্ড ভয়ঙ্কর, আর ওরও খুব প্রয়োজন একটা ওর পড়াশোনাটা কন্টিনিউ করা। ওর লক্ষ্যে এখনও অবিচল। একবার যখন ওই জেলখানা থেকে বেরোতে পেরেছে তখন ওদের ধ্বংসের রাস্তা ওকেই বের করতে হবে। ভয় পেয়ে পেছানোর মেয়েও নয়। যেই কাজ ও শুরু করেছে তার শেষ ওই করবে, না হলে জবাব দিতে হবে যে। আদ্রিয়ান অনিমার আগের ভার্সিটি থেকে প্রয়োজনীয় সব পেপারস কালেক্ট করে বেরিয়েছে। তাদের এটাও বলে দিয়েছে এই খবরটা কেউ যাতে না জানতে পারে। আজ ক্লাস অফ, তাই স্টুডেন্ট তেমন নেই। যারা আছে তাদের অটোগ্রাফ, সেলফি ইত্যাদি দিয়ে সামলে নিয়ে বডিগার্ড দিয়ে সবটা ফাঁকা করে নিল। করিডোর দিয়ে যাওয়ার সময় ওর কবির শেখ পড়ল। আদ্রিয়ান হেসে দিয়ে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল। তারপর বলল, মামা তুমি এখানে? কবির শেখও বেশ অবাক হয়েছে আদ্রিয়ানকে দেখে, কিন্তু তবুও মুখে হাসি ঝুলিয়ে বলল, আর বলো না, দুলাভাই পাঠিয়েছিল একটা কাজে। তুমি এইখানে কি করতে এলে? আমারও একটু কাজ ছিল, কিন্তু ওই ফাউল মন্ত্রীটার পেছনে পেছনে না ছুটলে হয় না। এভাবে বলে, খালু হয় তোমার? সেটাই তো দুর্ভাগ্য। রিক তো এই সপ্তাহের মধ্যেই চলে আসছে তাই না? হ্যাঁ। চল বাড়ি চল। না মামা, স্টুডিওতে কাজ আছে, আজ আসতে হবে। পরে যাব। তোমার সাথে দাবাটা জমে না অনেকদিন হলো। হ্যাঁ সেই, একমাত্র তুমিই আছো যার সাথে দাবার প্যাচে জিততে পারি না আমি। আদ্রিয়ান হাসল। আদ্রিয়ানকে বিদায় দিয়ে কবির শেখ অনিমার খোঁজ করতে গেলেন ভেতরে, কিন্তু কিছুই জানতে পারলেন না। দেখতে দেখতে আরও কয়েকটা দিন চলে গেছে। অনিমা রেডি হয়ে নিচ্ছে, কারণ আজ আবার ভার্সিটিতে যাবে ও। নতুন ভার্সিটি, নতুন জায়গা, নতুন মানুষ, সব মিলিয়ে কেমন একটা লাগছে ওর কাছে। এর মধ্যে আদ্রিয়ান ভেতরে আসতে আসতে বলল, অনি হয়েছে তোমার? কথাটা বলে অনিমার দিকে দেখে কয়েক সেকেন্ড চুপ করে রইল। এরপর মুচকি হেসে বলল, বাহ, লুকিং নাইস। অনিমা মাথা নিচু করে লাজুক হাসল। আদ্রিয়ান বলল, চল, লেট হয়ে যাবে নয়তো। অনিমা মাথা নেড়ে ব্যাগটা নিয়ে বলল, চলুন। আদ্রিয়ানও অনিমাকে নিয়ে রওনা হল। সারা রাস্তা আদ্রিয়ান অনিমাকে নানারকম টিপস দিল, কিভাবে কি করবে না করবে সবকিছুই। ভার্সিটিতে পৌঁছে আদ্রিয়ান অনিমাকে বলল, যা যা বলেছি মাথায় রেখো হুম। আর আমি ডিন আর ডিপার্টমেন্টের বাকিদের সাথে কথা বলে নিয়েছি, সবাই চেনে তোমাকে। আর আমি এখন ভেতরে যেতে পারবো না। সবাই জেকে ধরল। অনিমা মুচকি হেসে বলল, না সমস্যা নেই। অনিমা আদ্রিয়ানকে বাই বলে গাড়ি থেকে নেমে গেল। ভেতরে ঢুকে চারপাশটা দেখতে দেখতে ভেতরে ঢুকছে অনিমা। হঠাৎ কারো সাথে হাতে ধাক্কা লাগতেই অনিমা সরি বলে তাকাতেই অবাক হয়ে গেল সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না ও। সামনের দাঁড়িয়ে থাকা লোকটার অবস্থাও একই রকম। ও স্বপ্নেও ভাবেনি এখানে এসে এতটা সারপ্রাইজড হবে। চলবে।